আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। বুঝতেই পারছেন, আজ আমরা কথা বলবো দেশের স্বাস্থ্য খাত নিয়ে, যা এই মুহূর্তে এক অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি এখন কতটা ভয়াবহ সেটা কেবল অনুমান বা কথার কথা নয়। চলুন সরাসরি তথ্য, উপাত্ত বা ডেটার দিকেই নজর দেওয়া যাক। ৫০,৫০০, জি ঠিকই শুনেছেন। মে মাসের ১১ তারিখ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের ডেটা বলছে সারা দেশে হামে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা এটা। একটু ভাবুন তো, একটা প্রতিরোধযোগ্য ভাইরাসে এত বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত, এই একটা নাম্বারে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমরা ঠিক কতটা গভীর একটা বিপদের মধ্যে আছি। আমাদের প্রথম বিষয় হামের ভয়াবহ প্রাদুর্ভাব। এখন স্বাস্থ্য অধিদপ্তরের এই অফিসিয়াল ডেটা টেবিলটার দিকে একটু খেয়াল করুন। প্রাদুর্ভাবের একদম কেন্দ্রবিন্দুতে আছে ঢাকা বিভাগ। দেখেন, শুধু ঢাকাতেই সন্দেহভাজন রোগীর সংখ্যা ২২,৭৬৯ জন, আর দুঃখজনকভাবে মারা গেছেন ১৪১ জন। কিন্তু তাই বলে কি অন্য বিভাগগুলো নিরাপদ? একেবারেই না। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে শুরু করে দেশের প্রতিটি কোণায় হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, প্রাণহানিও ঘটছে। তার মানে এটা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই, এটা রীতিমতো একটা জাতীয় জনস্বাস্থ্য সংকট। আর এই যে আমরা হাজার হাজার সংখ্যার কথা বলছি না, এর পেছনে বাস্তব চিত্রটা কিন্তু আরও অনেক বেশি হৃদয় বিদারক। ঢাকা ট্রিবিউনের এই রিপোর্টটা দেখুন। টাঙ্গাইলে হাম আর এর উপসর্গে অন্তত ৬ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আসলে পরিসংখ্যানের ভিড়ে আমরা অনেক সময় ভুলে যাই যে এই নম্বরগুলোর পেছনে এক একটি শিশুর মুখ আছে, এক একটা পরিবারের হাহাকার আছে। এই রিপোর্টটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা শুধু মেডিকেল ডেটা নয়, এটা রীতিমতো একটা চলমান মানবিক বিপর্যয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়, লক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা। এখন প্রশ্ন হল, বুঝবেন কিভাবে আর বাঁচবেনই বা কীভাবে? এর প্রাথমিক লক্ষণগুলো হল, প্রথমে হালকা জ্বর, যা পরে ১০৪ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে, সাথে শুকনো কাশি, সর্দি, চোখ লাল হওয়া আর বিশেষ করে মুখের ভেতর ছোট ছোট সাদা দাগ, যাকে কপ্লিক স্পট বলে। ৩-৫ দিন পর গায়ে লাল র্যাশ বা ফুসকুড়ি বের হয়। এই অবস্থায় প্রতিরোধটাই আসল, তাই না? ভিড় এড়িয়ে চলা, বাচ্চাদের গাজর, মিষ্টি কুমড়া, ডিম ও দুধের মতো ভিটামিন এ সমৃদ্ধ খাবার বেশি করে দেওয়া, আর সবচেয়ে জরুরি কথা, সঠিক সময় শিশুকে টিকা দেওয়াটা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি দরকার। আমাদের তৃতীয় বিষয়, সংকট, কিট ও পুষ্টি। লক্ষণ তো জানা গেল, কিন্তু তারপরও এত মৃত্যু কেন? প্রথম আলোর এই প্রতিবেদনটা একটু খেয়াল করুন। সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৫,০০০ রোগীর নমুনা জমা হয়ে আছে, কিন্তু পরীক্ষা হচ্ছে খুব সামান্যই। কারণ কি জানেন? দেশে হাম পরীক্ষার কিটের তীব্র সংকট। কিট আসতে দেরি হওয়ায় জমানো নমুনার স্তূপ শুধু বড়ই হচ্ছে। ঠিক সময়ে রোগ নির্ণয় করতে না পারার এই যে কাঠামোগত ব্যর্থতা, এটাই কিন্তু পরিস্থিতিকে আরও বেশি প্রাণঘাতী করে তুলেছে। আর শুধু কিটের সংকটই কি শেষ কথা? মোহনা টিভির এই রিপোর্ট বলছে পরিস্থিতি আরও ভয়াবহ। বাচ্চারা শুধু টিকা থেকেই যে বঞ্চিত হচ্ছে তা নয়, তারা পাচ্ছে না অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এ। এই দরকারি পুষ্টির অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ভেঙে পড়ছে। ফলে হামে আক্রান্ত হওয়ার পর এই পুষ্টির ঘাটতি বাচ্চাদের মৃত্যুর দিকে খুব দ্রুত ঠেলে দিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? একদিকে ভাইরাসের আক্রমণ, অন্যদিকে পুষ্টির চরম অভাব, রীতিমতো একটা মারাত্মক দ্বিমুখী সংকট। আমাদের চতুর্থ বিষয়, টিকা কার্যক্রমে চরম ব্যাঘাত। শুধু যে হামের টিকা নিয়ে সমস্যা তা কিন্তু নয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী ইপিআই বা পুরো টিকাদান কর্মসূচিতেই বড় ধরনের ব্যাঘাত ঘটছে, যার ফলে ১ বছর ধরে দেশে জলাতঙ্ক বা রেবিস ভ্যাকসিনের সরবরাহ প্রায় বন্ধ। ভাবা যায়, আগেই টিকা একদম বিনামূল্যে পাওয়া যেত। দেশে প্রতি বছর ৫ থেকে ৬ লাখ মানুষ কুকুর বা প্রাণীর কামড়ের শিকার হন, আর প্রতিদিন বড় হাসপাতালগুলোতে ১০০ থেকে ২০০ জন রোগী জলাতঙ্কের ঝুঁকি নিয়ে আসেন। জীবন রক্ষাকারী এই টিকা সরবরাহ না থাকায় প্রতিদিন এই বিপুল সংখ্যক মানুষ এখন চরম ঝুঁকির মুখে পড়ছেন। আমাদের পঞ্চম বিষয়, স্বাস্থ্য খাতে প্রশাসনিক ব্যর্থতা। দেখুন, কিট বা টিকার এই যে অভাব, এটা কিন্তু আকাশ থেকে পড়া কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক স্থবিরতা এবং শাসনতান্ত্রিক ব্যর্থতার সরাসরি ফল। এই তালিকাটা একটু খেয়াল করুন। একের পর এক অত্যন্ত জরুরি স্বাস্থ্য সামগ্রী আমদানি কিভাবে বন্ধ হয়ে আছে। ইউনিসেফের পরিষ্কার সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতিতে বিতর্কিত পরিবর্তন আনা হয়েছে। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর আমদানি ও বিতরণ পুরোপুরি বন্ধ। শুধু জলাতঙ্কের টিকাই নয়, সাপে কাটা রোগীদের জীবন রক্ষাকারী অ্যান্টিভেনাম ইনজেকশন আসাও বন্ধ। এমনকি থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায় প্রয়োজনীয় আয়োডিন আমদানিও স্থগিত হয়ে আছে। এটি প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ের ধারাবাহিক ব্যর্থতার এক স্পষ্ট উদাহরণ, যা দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে আক্ষরিক অর্থে পঙ্গু করে দিচ্ছে। আর এই প্রশাসনিক ব্যর্থতার সরাসরি ফল আমরা কোথায় দেখতে পাচ্ছি? রাজপথে। অন্তর্বর্তীকালীন সরকারের এই শাসনতান্ত্রিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক অঙ্গন বা ইউনিসেফের নির্দেশিকাকে এভাবে অগ্রাহ্য করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আপনারা নিশ্চয়ই দেখেছেন ৮০০-র বেশি শিশুর মৃত্যুর বিচারের দাবিতে মানুষ প্রতিবাদ করছে। আন্তর্জাতিক সতর্কতা কানে না তোলার এই সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের জীবনে যে কতটা ভয়াবহ পরিণাম ডেকে এনেছে তা আজ একদম দিনের আলোর মতো স্পষ্ট। অফিসিয়াল ডেটা, সংবাদ মাধ্যমের প্রতিবেদন আর প্রশাসনিক ব্যর্থতার এই যে সার্বিক চিত্র আমরা এতক্ষণ দেখলাম, এটা সত্যি শিউরে ওঠার মতো, তাই না? তাই এই বিশ্লেষণের শেষে আপনাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই, কিভাবে ঘুরে দাঁড়াবে দেশের স্বাস্থ্য খাত? প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে ভেঙে পড়া এই স্বাস্থ্য ব্যবস্থায় পুনরায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখনই ঠিক কী ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে আপনারা মনে করেন? একটু ভাববেন।